আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি ভালো আছেন যে যেখান থেকে শুনছেন আমার কথা। সকলের জন্য শুভকামনা। শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলল। মাঝে মাঝেই ওই যে রিমঝিম ঝিমঝিম ঝিম ঘন দেয়া সেই গানটির কথা মনে পড়ে যায়। আর রবীন্দ্রনাথের বহু গান আছে এই আষাঢ়কে নিয়ে, শ্রাবণকে নিয়ে। এইরকমই একটি শ্রাবণে আমরা 2024 সালে এদেশে থেকে নতুন একটি জীবন দান করতে দেখেছিলাম কিছু তরুণকে। তারা নিজের জীবনের বিনিময়ে এদেশ থেকে দীর্ঘ 15, 16 বা 17 বছরের যে অরাজক কতটা বলবো, তার চেয়ে বোধহয় বেশি একটি স্বৈরাচার সরকারের শাসন দেখেছি, শাসিত হয়েছি, ভয়ে কথা বলতে পারিনি বা কিছু বলার সুযোগও হয়নি। এবং দলীয় কিছু বলতে গেলেই ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে যে জামাত শিবির। যখনই কোনো সত্যি কথা, আমি যেহেতু কর্মক্ষেত্রে ছিলাম, সত্যি কোনো কথা তাদের বিরুদ্ধে গেলেই তারা জামাত শিবির ট্যাগ দিয়ে দিত, আমাকেও দিয়েছে। সেই সময়টা পেরিয়ে আমরা 1 বছরের চলে এসেছি, পেরিয়ে এসছে নতুন একটি সরকারের শাসন চলছে। এখন শাসন বলবো না, দায়িত্ব তারা পালন করছেন ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সন্তুষ্টি সেভাবে নেই। আমরা সারাক্ষণই বিভিন্নভাবে সরকারকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছি, গুজব ছড়াচ্ছি। সবচেয়ে মারাত্মক যেটি, আপনি যদি জানেন যে অমুক আপনার শত্রু, আপনি কিন্তু তার কাছ থেকে দূরে থাকতে পারেন, কিন্তু এত গুজব ছড়াচ্ছি আমরা, সেটাও আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি কিন্তু সকলকে বিপদগ্রস্ত করছে। বাইরে যেতে ভয় পাচ্ছি আমরা, বেশ কয়েকদিন ধরে এটি চলছে। এর কতটুকু সত্যতা আছে আমি জানি না, আমার মনে হয় না খুব বেশি সত্যতা আছে। তারপরে কিছু সত্যতা কিন্তু আছে বোধহয়, কিছু কিছু পত্রপত্রিকার মাধ্যমে আমরা কিছু খবর জানতে পারছি বা দেখতে পাচ্ছি। সেখান থেকে মাঝে মাঝে মনে হচ্ছে যে সবাইকে আমরা স্বস্তিতে আছি বা বিপদমুক্ত আছি। এটি কিন্তু অনেক বড় প্রশ্ন। যেসব মানুষের আমাদের যেসব নাগরিকের, মানুষ বললে ঠিক বলা হচ্ছে না, নাগরিকের বাচ্চারা, অর্থাৎ ঢাকায় বসবাসকারী বা অন্যান্য যে কোনো জায়গায় বসবাসকারী বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে বা বাইরে যাচ্ছে বা খেলতে যাচ্ছে বা বড় কোনো জমায়েত হচ্ছে, সেখানে কখন কোনো অঘটন ঘটে যায় এই ভয়টা কিন্তু লাগছে বিভিন্ন গুজব শোনার ফলে। আমার মনে হয় আমরা একটা নতুন দেশ সুন্দর করে যদি গড়তে চাই, সেখানে প্রত্যেকের মানসিকতা বদলাতে হবে। হ্যাঁ, হয়তো বলবেন একদিনে কি মানসিকতা বদলানো যায়? না, যায় না। কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি যার যার অবস্থান থেকে চেষ্টা করতে পারি সরকারকে সহায়তা করতে, যার অবস্থান থেকে চেষ্টা করতে পারি গুজব না ছড়াতে, যার অবস্থান থেকে চেষ্টা করতে পারি নিয়ম মেনে চলতে, যার অবস্থান থেকে চেষ্টা করতে পারি দুর্নীতি না করতে, যার অবস্থান থেকে চেষ্টা করতে পারি চাঁদাবাজি না করতে, যার অবস্থান থেকে যার যেটি কাজ সেই কাজটি সঠিকভাবে পালন করতে। যিনি ডাক্তার, তিনি সুন্দরভাবে চিকিৎসা করবেন, রোগীর সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করবেন। যিনি শিক্ষক, তিনি ছাত্রদের একজন অভিভাবক, বাবা মার পরেই শিক্ষকের স্থান বলা হয়, শিক্ষককেও সে কাজটি করতে হবে। যিনি অফিস আদালতে কাজ করছেন, কোর্টে কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে যে যার কাজ করছেন, তিনি সঠিকভাবে কাজটি করুন। ভাবুন, এ দেশটি আমার, এ দেশটি অন্য কারো নয়, এ দেশটি ভারতেরও নয়, এ দেশটি পাকিস্তানেরও নয়। যখনই কেউ কিছু বলতে যায়, আমরা আগের সরকারের
বিরোধিতা করলেই বলে দেওয়া হয় তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। কেন পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে? পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য তো বাংলাদেশ হয়নি, তাই না? আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশই চাই, আমরা ভারতও চাই না, আমরা পাকিস্তানও চাই না। আমরা নিজেদের একটা অস্তিত্ব, একটা সার্বভৌমত্ব, যেটি আমরা অনেক রক্তের বিনিময়ে ৭১ অর্জন করেছি, সেখানেও কিন্তু অনেক রক্ত দিতে হয়েছে, অনেক মা বোনের সম্ভ্রম দিতে হয়েছে। সেটার বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে, আবার সেই ২৪-এর আগেও হয়েছে অনেক আন্দোলন, যেহেতু ২৪-এরটা অনেক বড়, সে কারণে ২৪-এর কথা বলছি, এসেও অনেক রক্ত দিতে হয়েছে, অনেক লাঞ্ছনার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে মানুষ। এদেশের অর্থ লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা জমা করেছে, একজন এক শত শত বাড়ি করেছে, যেটুকু আমরা নিউজে দেখি। সেই অবস্থান থেকে আমরা সরে আসি। আমরা সবাই কেন ভাবছি না যে এই দেশটাকে ভালো করে গড়ে তুলতে হলে কি করতে হবে, কেন করতে হবে? আমরা কেন ভাবছি যে আমি খেয়ে যেতে পারলেই শেষ, আমার জীবন তো একটা সময় শেষ হবে, তাই না? প্রত্যেকেরই, কিন্তু কেউ কিন্তু চিরজীবন বেঁচে থাকবো না। যদি চিরজীবন বেঁচে না থাকি, তাহলে কেন এই দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা তৈরি করা, এই অবৈধ সম্পদের জন্য যারা আজকে জেলে আছেন, পালিয়ে আছেন, বিদেশে আছেন, তারা একবার ভাবুন তো দেখি, তাদের সন্তান সন্ততি, তাদের আত্মীয় স্বজন, সবার কি অবস্থা সমাজে? তারা কি সুখে আছেন? আমার তো মনে হয় না। জেলখানা কি সুখের জায়গা? না। তাহলে কেন এই অর্থ? যে অর্থ আপনাকে সুখ দিতে পারে না, যে অর্থ আপনাকে সম্মান দিতে পারে না, যে অর্থ আপনাকে স্বস্তি দিতে পারে না, শুধু প্রাচুর্য দিতে পারে, সেই অর্থ অন্যায়ভাবে লুণ্ঠন করা কোনো মানুষের কাজ নয়। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়, আশরাফুল মাখলুকাত। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে কেন মানুষ এই কাজগুলি করবে? আমি শুনেছি যতক্ষণ নাকি বাঘের ক্ষুধা না লাগে ততক্ষণ নাকি বাঘ শিকার করে না। তাহলে আমাকে বলতেই হয়, এটি যদি সত্যিই হয়, তাহলে আমাকে বলতেই হয় বাঘও তাহলে মানুষের চেয়ে শ্রেষ্ঠ। কারণ মানুষের প্রচুর থাকার পরেও সে কি করছে? অন্যেরটা দখল করছে, অন্যেরটা হরণ করছে, অন্যের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে অহেতুক। কারণ আপনাকে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এবং আপনি যখন চলে যাবেন, আপনার ২-১ প্রজন্ম পরে আপনার নামটাও কিন্তু কেউ মনে রাখবে না, জানবেও না। বরং যদি আপনার প্রতি ঘৃণার উৎপাদন ঘটে থাকে এই মুহূর্তে, আপনি আপনার পরিবারকে যে লাঞ্ছনার মধ্যে নিয়ে গেছেন, সেই পরিবারের মানুষ কিন্তু আপনার নাম উচ্চারণ করতে লজ্জা পাবে। তাহলে কেন আপনি অন্যায় করে এই লজ্জার ভাগিদার হবেন? এই লাঞ্ছনার শিকার হবে আপনার আত্মীয় স্বজন, পরিবার। আমরা কি এইটুকুন ভাবতে পারি না? আমরা যদি এইটুকুন ভাবি, তাহলে কি হবে? তাহলে কিন্তু দেশ আপনা আপনি দুর্নীতিমুক্ত হবে। বিভিন্নভাবে কেন চেষ্টা করা হচ্ছে এই দেশে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে? বিভিন্নভাবে দেশের মধ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেন? কেন আমরা বুঝছি না? একটা সামনে যে ভোট আসছে, সেখানে সুষ্ঠুভাবে একটি ভোট সম্পাদনের মতো পরিবেশ কেন আমরা তৈরি করছি না? আমরা কেন মতৈক্যে পৌঁছাতে পারছি না? এই যে কতদিন ধরে মিটিং হচ্ছে, শুনলাম যে ১৯টা না ২০টা বোধহয় তারা মতৈক্য হয়েছে, আর বাকিগুলো কোনোটাতেই হয়নি। অর্থাৎ যার যেখানে সুবিধা আছে সেগুলোতে ঐক্য হলে তো সেই সুবিধাগুলো গ্রহণ বলবো না, পাওয়া যাবে না, ভোগ করা যাবে না। সে কারণে সেই ঐক্যে তারা আসতে পারছেন না। কেন? সংবিধান তো কোনো বেদবাক্য না, কোরআন শরীফ না, যেটা বদলানো যাবে না। অনেকেই বলছেন কেন ছাত্ররা এই ধরনের সরকার গঠন করলো? এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে ৫ তারিখেও চানখার ফুলে গোলাগুলি বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়িতে, উত্তরায়, বিভিন্ন, আমার বাসার দারোয়ান ছেলে গুলি খেয়েছে দেখতে, যে ৫ তারিখে যখন হাসিনা সরকার পালিয়ে গেছে তখন
সে ছড়া এসে তার লেগেছে আমার বাসার ছেলে। তো সেই রকম অবস্থার মধ্য দিয়ে এই দেশের তরুণরা যে ঘটনাটা ঘটালো, তারা তাৎক্ষণিকভাবে কি করতে পারত, কত চিন্তা ভাবনা করে সেই অভ্যুত্থানের সরকার নাকি বিপ্লবী সরকার নাকি জাতীয় সরকার, এত কথার মধ্যে আমাদের আসতে হবে কেন? আমরা বাঙালি জাতি কি কোনো দিনই একমত হতে পারবো না কোনো কিছুতে? নিজের ভালো কি নিজে বুঝবো না? আমরা কেন ভাবছি না যে আমাদের উন্নয়ন আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ কখনোই চায় না আমরা ভালো থাকি? বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে আপনি দেখতে পাবেন প্রতিবেশী, আমরা তাদের ভালো প্রতিবেশী হতে চাই, আমরা চাই তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। কিন্তু তারা কতটুকু চান সেটি ভেবে দেখার বিষয়, কারণ তারা সে দেশ থেকে বিভিন্নভাবে আমাদেরকে বিব্রত করছেন। বহু বছর ধরে তারা বিভিন্ন এলাকাতে এবং বিভিন্ন জায়গাতে এই দেশের মধ্যে যাতে অরাজকতা চলে সেই চেষ্টা করছেন তাদের বাহিনী দিয়ে, যাকে র বলে আমরা চিনে থাকি। এরকম একটি অবস্থায় যদি আমরা আমাদের দেশের ভালো না বুঝি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা না বুঝি, আপনার এক জন্মই কি শেষ? আপনার সন্তান আছে, তারপরের সন্তান আছে, তার সন্তান আছে, অর্থাৎ বংশ পরম্পরায় কিন্তু এ দেশের মানুষ, সে এ দেশের ভালো সব কিছু সে কিন্তু ভোগ করবে। তাহলে ভালোটা কেন করব না? আপনি কি আমড়া গাছ লাগিয়ে আম খেতে চাইবেন? রংপুরের হাড়িভাঙ্গা আম খুব নাম করা, সেই আম খেতে চাইবেন না? আমড়া গাছে আমই ফলবে। আপনি যদি নিম গাছে লাগিয়ে আঙ্গুর খেতে চান, কারণ নিম ফলটা আঙ্গুরের মতো দেখতে, তা কিন্তু হবে না। নিম গাছ যদিও উপকারী, সব কিছু উপকারী, আমি শুধু আঙ্গুরের কথা বলার জন্য এর উদাহরণ দিলাম, কিন্তু নিম গাছ কিন্তু উপকারী, আবহাওয়ার জন্য উপকারী, এর ফল উপকারী, তেল এখানে তেল তৈরি হয় সেটা উপকারী, এর পাতা বেটে খোসপাচড়া হলে সেখানে লাগানো হয়, নিম সাবান তৈরি হয়, অনেক কিছু উপকারী। এর বাতাস মানুষের জন্য ভালো, অক্সিজেনের মানুষ যে বাতাসটা গ্রহণ করে তার জন্য ভালো, পরিবেশকে ভালো রাখে, তাপ কমায়, অনেক অনেক উপকারী আছে। কিন্তু আমি শুধু আঙ্গুরের উদাহরণটা দেওয়ার জন্য বললাম যে নিম ফলকে আপনি আঙ্গুর ভাবলে তো হবে না, ওটা তো তিতা হবেই। তাহলে আপনি কেন এক পুরুষ বা আপনার ক্ষমতাকে জাহির করার জন্য আপনি এই সব কাজ করেছেন, যারা আছেন এখন করছেন বা ভবিষ্যতে করতে চাইছেন, কেন আপনারা মতকে পৌঁছাচ্ছেন না? কেন একটা ভালো দেশ গড়ার চেষ্টা করছেন না? কেন এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে তাদের কথা শুনে বুঝে কেন এগোচ্ছেন না? আপনি হয়তো মনে করছেন যে আপনি অনেক বেশি জানেন, হ্যাঁ অভিজ্ঞতার দিক দিয়ে অনেক বেশি, কিন্তু অনেক ক্ষেত্রেই নতুন প্রজন্ম কিন্তু আরও অনেক বেশি কিছু জানে প্রযুক্তিগতভাবে, যা আপনি জানেন না। এটা আপনাকে স্বীকার করতেই হবে, এটা অস্বীকার করার কিছু নাই। আরেকটি বিষয় দেখলাম যে শুল্ক, যেটি 35% শুল্ক আরোপ করা হয়েছিল, সেটি যে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা, তারপর নিরাপত্তা উপদেষ্টা সব মিলে আরও একটা দল আমেরিকাতে যে এটা মিটিং করে বিভিন্নভাবে এটি কমিয়ে 20% নিয়ে এসেছেন। এটা নিয়েও দেখি কথা হচ্ছে। এবং সবচেয়ে মজা লাগে আমার যখন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্পর্কে কথা বলে, এমনভাবে কথা বলে যেসব সাংবাদিক মানে যাদের 2 পয়সা দাম নেই, তাদের কিছু নাই, কিন্তু ওই ভিউ ব্যবসায়ী ছাড়া তারা ডক্টর খলিলের মতো লোক নিয়ে কথা বলে। ডক্টর খলিলের এখানে কোনো লোভ নেই। এখানে ডক্টর খলিল আগেও এক সময় এসেছেন সরকারের প্রয়োজনে, তখন তারপরে তিনি আবারও চলে গেছেন। তিনি কিন্তু এখানে থাকেন না, কারণ তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি। তারা কিন্তু ওখানেই থাকবেন। এ দেশ থেকে কিছু এ পর্যন্ত কেউ প্রমাণও দিতে পারবে না যে কিছু নিয়েছেন বা নেবেন। তাহলে সেই লোকটা সম্পর্কে তার একটা ইমেজ আছে, কারণ তিনি শুধু ভালো ছাত্রই না, তিনি শুধু জ্ঞানী মানুষও না, তিনি আমেরিকাতে বড় বড় পদে চাকরি করেছেন। এই ইনফ্লুয়েন্সটা কিন্তু কাজে লাগে। আপনারা যতই বলে থাকেন, বলেন বোয়িং কিনতে হবে, বোয়িং কিনবেন না কেন? আমি পরে বলবো বোয়িং কিনবেন না কেন? কতদিন আর পাইলট মারা যাবে, কতদিন আর মানুষ মারা যাবে? বোয়িং শুধু না, যে কোনো বিমানই কিনতে হতে পারে।
যে কোনো দেশ থেকে, সে এয়ারবাসও হতে পারে, ফ্রান্স থেকে কিনতে হতে পারে। হ্যাঁ, এই কেনার প্রক্রিয়াও কিন্তু অনেক দিন লাগবে। এখন যদি চুক্তি, আমি জানি না চুক্তি হয়েছে কি না, যদি হয়েও থাকে এটা প্রক্রিয়া সম্পন্ন হতে কিন্তু অনেক বছর লাগবে, একসঙ্গেই কিন্তু সব হয়ে যাবে না। আপনারা এখন সেটাকে সামনে নিয়ে এসছেন। কিছু সাংবাদিক আছেন যারা দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন, তারা তো মনে করছেন যে একেবারে তাদেরকে যখন তাদেরই লোকজন কিছু তাদের ভুল স্বীকার করে কথা বলছেন দেখি, সেটাও তারা মানতে চাইছেন না। কারণ তারা এই দেশে থেকে বহুদিন ধরে পতিত সরকারের তেলবাজি করে, পায়ে তেল মেখে, পা চেটে বহু কিছু করেছেন। এ কারণেই কিন্তু তারা এইভাবে কথা বলে যাচ্ছেন। আর ডক্টর ইউনূসের যে ইনফ্লুয়েন্স কতটা, এটা বোঝার, যে বুঝতে পারে না, আমি মনে করি সে বুঝতে পারে না নয়, সে বুঝতে চায় না। অর্থাৎ এই গুণী মানুষটার কে স্বীকৃতি দিতে চায় না। ডক্টর ইউনূস স্বীকৃতির জন্য আশাবাদী নন। আমরা অনেকেই জানি না বাংলাদেশে যে সবচেয়ে ভালো নার্সিং কলেজটা আছে সেটি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত। অনেকেই বলতে চান তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ যে নগদের মতো গ্রামীণ ব্যাংক তো আগেই ছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, নগদের মতো একটা ওয়ালেট, গ্রামীণ ওয়ালেট, এগুলো চালু করেছেন। এগুলো কি তার? তিনি এগুলো করেছেন, এই দেশের ছেলেপেলেই পড়বে, ডক্টর ইউনূসের ছেলে মেয়ে পড়তে আসবে না এখানে। এই দেশের ছেলে মেয়ে, একটি ভালো মানের ইউনিভার্সিটি যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের ছেলে মেয়েকে ওই আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে যেতে হবে না। আমি জানি এই সব দেশে যে তরুণরা যায় কি পরিশ্রম করে লেখাপড়া করতে হয়, কারণ খুব দুর্নীতিবাজ অভিভাবক না হলে পয়সা পাঠিয়ে এইসব বাচ্চাদের পড়াতে পারে না। তারা পড়ে এবং কাজ করে এবং পরিশ্রমের কাজ করে, সেই পয়সা দিয়ে তারা পড়াশোনা করে, উদয়াস্ত পরিশ্রম যাকে বলে সেটি করে। তাহলে এই দেশে যদি একটি ভালো ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, সেইটা কেন আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছি, নেতিবাচকভাবে ব্যাখ্যা করছি? ডক্টর ইউনূস পড়তে আসবেন, পড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। একটি ভালো বিকাশের মতো যদি গ্রামীণ ওয়ালেট আরেকটি চালু হয়, সেখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটি কেন ভাবছি না? আমরা পজিটিভ কোনো কিছু কি ভাবতে শিখিনি? অথচ মজার ব্যাপার, যারা এই আলোচনাটা করছেন তারা কিন্তু নিজেরাই বিগত সরকারের সমস্ত দুর্নীতি প্রায় প্রকাশ্যেই চলে এসেছিল, যখন প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন আমার পিওনেরই 400 কোটি টাকা। এটা বলার পর বোধহয় কোনোটি আর লুক্কায়িত থাকে না, আর বেশি কিছু বলার বোধহয় প্রয়োজন পড়ে না। তিনি সাংবাদিক সম্মেলনের মধ্যে এটি বলেছেন। তারপর কি করে এই সাংবাদিক সাহেবরা তখন তো কোনো কথা বলেন নাই কেন? তখন কি ওই কলাটা মূলোটা খেয়েছেন? তাই বলি, এখনও আমরা যে নতুন সুযোগটা আমাদের এসেছে, সেই সুযোগটাকে সদ্ব্যবহারের চেষ্টা করি। সেটি সাধারণ নাগরিক হিসাবে বিভিন্ন মহল, সাংবাদিক মহল বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, ছাত্র, এবং এখন যেসব ছাত্ররা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, রাজনৈতিক দল গঠন করেছেন, প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে। সাধারণ নাগরিক হিসেবে আমার আহ্বান থাকবে, প্রতিটি নারীর কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা সত্যি কথা বলতে শিখি, সুন্দর কথাটা বলি, ইতিবাচক চিন্তাভাবনা করি এবং আইন নিয়ম মেনে চলার চেষ্টা করি। একজন ভালো মানুষ হিসেবে আমার সন্তানকে বড় করে তুলি। আমার সন্তান ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ পরিচালনায় হয়তো সেও সংযুক্ত হবে, সেই চেষ্টায় আমরা করি। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।